27 বেঙ্গলের সিও ছিলেন কর্নেল শামস। আমি আছি অ্যাডজুটেন্ট হিসেবে, অ্যাডজুটেন্ট সবই দেখাশোনা করতাম, অ্যান্ড লোন অফিসার অ্যাজ লেফটেন্যান্ট, অ্যান্ড কর্নেল শামস ওয়াজ দি সিও ফর সাম টাইম। বৃষ্টি হচ্ছিল, একটু বৃষ্টি বৃষ্টি হঠাৎ একটা খবর আসলো যে একজন শান্তি বাহিনী উইথ আর্মস হ্যাজ কাম টু এ হাউস অ্যান্ড হি ইজ আপ দেয়ার অ্যান্ড টকিং টু দি ফ্যামিলি মেম্বার্স অফ দ্যাট ফ্যামিলি। থ্রিল্ড সিও আসলেন। সিও তো যেহেতু আর কেউ নাই, আই এম দি লোন অফিসার, সিও আমাকে ডাকলেন, ডেকে আমাকে ব্রিফ করলেন যে ইউ better prepare a patrol and you go and bring him down. I am sitting in the office. If you bring him with weapons, you get a Vikram from me. I am waiting for the citation. Hamid as a second lieutenant was very excited. তারপরে আমরা পেট্রোল নিয়ে রওনা গেলাম। অন্ধকারের মধ্যে বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, 5 স্লিপ কেটে পড়ি, and about an hour or 1.5 hours walk, we reached the লোকেশন। তারপর দূর থেকে আমাদের যে ইনফরমার ছিল, আমাকে দূর থেকে দেখা হচ্ছে, স্যার ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট্ট হিলো বাতি জ্বলতেছে, ওই ঘরের মধ্যে সে বসে রয়েছে। বাস আমরা তো খুব খুশি। আমি তখন লাইক এ গুড সোলজার, আমি আমার পেট্রোলটাকে করাইলাম, চুপ করে বসায় সবার আস্তে আস্তে ফিস করে ব্রিফ করলাম যে কে কোথায় যাবে। চারিদিক থেকে আমরা পাহাড়টা ঘেরাও করার একটা প্ল্যান তৈরি করে ফেললাম। শুধু আমার মনে আছে, আমি এবং আমার সাথে আরও 2 জন, আমার রানার এবং সিগনালার, আমরা বললাম যে উই উইল গো অ্যান্ড রেড দ্যাট রুম, রিচ দ্য রুম আর্লি। তো এখন এবং সবাইকে বলে দিলাম যে কেউ যেন ফায়ার না করে, কারণ আমি জানি যে যদি আমাকে ফায়ার করে আই উইল বি দি ফার্স্ট ম্যান টু ফায়ার। সো আমি যেটা করেছি সেটা হলো যে আমি বললাম যে আমি প্রথমে ফায়ার করবো এবং আমার ফায়ার শোনার পরে তোমরা ফায়ার করবে, তার আগে তোমরা কেউ ফায়ার করবে না অন দ্যাট হার্ট। দ্যাট ওয়াজ মাই ইনস্ট্রাকশন। ও মাই গড, নাও আই ফিল হাউ ইম্যাচিওর ইট ওয়াজ। হাউএভার, তো তারপরে আমরা সবাইকে সিটটির জায়গায় বসিয়ে দিয়ে, আমি আমার 3 জন লোক আমার সাথে, এক সিগনালার রানার আর একজন ছিল আমার সাথে, এই 3 জনকে আমরা আস্তে 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 ক্রলিং করে জায়গায় জায়গায় গিয়ে আমরা ওখানে পৌঁছার চেষ্টা করছি। As we reached on the edge of the hillock, আমরা জাস্ট বাসার মনে করো বাইরে চলে আসছি, ভিতরে কিছুক্ষণ পরে আমরা এখন গিয়ে দৌড় দিয়ে গিয়ে আমরা ঘরে তাকে ধরতে পারবো, এরকম কাইন্ডলি শর্ট অফ ডিস্টেন্স, about maybe 50 yards maximum, not even 50 yards, but within that. হঠাৎ করে ওরা বোধহয় টের পেয়ে গেছে আমাদের কারো শব্দে হোক বা যে কোনো কারণেই হোক, they understood that army was coming or somebody was coming to them. তারপর আমি দেখলাম, আমার চোখের সামনে ঘটনাটা ঘটলো যে একটা লোক, he was a strengthened a rifle in his hand or a weapon in his hand, এই পাহাড় থেকে ধাম করে নিচে জাম্প করলো, জাম্প করে দাঁড়াই করে চলে গেল। চোখের সামনে আমি দেখছি, কিন্তু হালকা হালকা চাঁদের আলোর মধ্যে দেখতে পাচ্ছি, এমন দৌড় দিল। ওর দৌড় দেওয়া দেখে তখন আমি আমার রাইফেলটা দিয়ে তাকে ফায়ার করলাম, ধাম 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 করে বেশ কিছুটা ফায়ার করলাম, বাট হি কুডন্ট বি হিট, আই কুডন্ট হিট হিম। সে আমার চোখের সামনে দিয়ে পালায় দৌড়ে জঙ্গলের মধ্যে পাহাড়ে হারাই গেল। বাট নাও দি প্রবলেম কামস। এই যে আমি বলেছিলাম যে আমি যখন ফায়ার করবো তারপরে তোমরা ঘরে ফায়ার করবা, তার আগে ফায়ার করবা না, আমার প্রত্যেকটা ছেলে যাদের কাছে বলা ছিল, চারিদিক থেকে অন দি হার্ট দে স্টার্টেড ফায়ারিং, অন দি হার্ট। এবং হার্টের মধ্যে মহিলা ছিলেন, বাচ্চা ছিল, বাচ্চার হাজব্যান্ড ছিল, আরো 2-3 জন ফ্যামিলি মেম্বার ছিল। ওরা তো চিৎকার করতেছে, কাঁদতেছে, এই মেরে ফেললো আমাদেরকে, or whatever they were shouting top of the voice. And now I am in a fix because the bullet is also coming towards me, because আমার অপোজিট তারা ফায়ার করতেছে। আমি তো অত খেয়াল করি নাই যে চারিদিক থেকে ফায়ার করলে আই উইল বি অলসো ইন দি ফায়ারিং ইয়ার মধ্যে পড়ে যাব। তারপরে আমি অনেক চিৎকার করতেছি, এই স্টপ ফায়ারিং, স্টপ ফায়ারিং। কার কথা কে শোনে? প্রবলি ওয়ান্স দি ম্যাগাজিন গট এমপ্টিড, ওনলি দেন এই ফায়ারটা থামলো। থামার পরে আমি তো সবাইকে ডাকলাম, ডেকে
সবাই তো দাদা আর গাড়িও একটু দিলাম সবাইকে যে তোমরা এরকম করে ফায়ার প্রসেস থামতে বলছি, কেন থামছো না? মেবি দে ডিড নট হিয়ার। তারপরে সবাইকে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে পাহাড়ের উপরে যখন আনা হলো, তারপরে দেন উই চেক দি রুম, বিকজ আই থট দ্যাট সিন্স লটস অফ ফায়ারিং হ্যাভ বিন ডান অন দি হার্ট, মেনি পিপল হ্যাভ বিন কিল্ড। এবং আমার নিশ্চয়ই আমি ধরতে আসছি শান্তি বাহিনী, এবং আমি যদি নিরীহ মানুষ মেরে ফেলি তাহলে তো উল্টা এটা আমারই উপরে প্রবলেম, বিপদ আসবে। আই ওয়াজ লিটল ওয়ারিড। বাট ফর্চুনেটলি আমি যখন রুমে গেলাম, রুমে গিয়ে ওদেরকে ডাকলাম, ডেকে দেখি যে একে একে সব ওই বিছানার খারাপ মাচার তলায় শুয়েছিল, এবং আস্তে আস্তে হাজব্যান্ড, ওয়াইফ, বাচ্চা সবাই চলে আসলো, অ্যান্ড নান অফ দেম ওয়ার হার্ট। এবং আল্লাহর কি অশেষ রহমত, একটা গুলিও কোনো কারো গায়ে লাগে নাই, আমাদেরও কারো গায়ে লাগে নাই, ওদের তো লাগেই নাই। আলটিমেটলি আমরা তো চোখের সামনে দিয়ে চলে গেল, শান্তি বাহিনীর সদস্যটাকে ধরতে পারলামই না, ব্যর্থ মগরত হয়ে আমরা ফেরত আসলাম। এসে কি আর করবো, সিউকে বললাম যে স্যার ও তো চলে গেল চোখের সামনে দিয়ে, আমাদের ধরতে পারলাম না, এরকম এরকম ঘটনা ঘটেছে। তো উই আর ভেরি ফর্চুনেট যে কাউকে গুলি লাগে নাই, ওরাও কারো কিছু হয় না, আমাদের কোনো কিছু হয় না, উই আর সেফ অ্যান্ড সাউন্ড ব্যাক ইন আওয়ার ক্যান্টনমেন্ট, আলীকদম ক্যান্টনমেন্ট। তো সে বলছে, হ্যাঁ দেখো তুমি ধরতে পারলে, আমি তো খুব আশাবাদী ছিলাম, আমি তোমার সাজেশন লেখার জন্য অফিসে বসে আছি, টু রিকমেন্ড ফর ইউ এ বীর প্রতীক। তো however that was a chance missed. I missed that chance. আচ্ছা, সময়টা হলো 2002 সাল। তখন আমি আর্মি এমপিতে টুআইসি হিসাবে পোস্টেড। তো ওই সময়টায় এয়ারপোর্ট রোডে হাইজ্যাকারদের উৎপাত খুব বেড়ে যায়। সন্ধ্যার পরে প্রায়শই দেখা যায় যে লোকজনের হাইজ্যাকাররা ধরতেছে, জিনিসপত্র নিয়ে যাচ্ছে। বিশেষ করে মাইক্রোবাসে হাইজ্যাকিং, মাইক্রোবাস নিয়ে হাইজ্যাকাররা মাইক্রোবাস নিয়ে আসে, সেখানে যাত্রী তুলে তারপরে যাত্রীদের কাছ থেকে সব কিছু নিয়ে তারা চলে যায়। এই কাকুলি টু টঙ্গী এই রুটে যে মাইক্রোবাসগুলো চলে তাদের মধ্যে এই ঘটনাটা ঘটে আর কি। তো এরকমই একটা আমাদের একজন সদস্যর সাথে এরকম একটা ঘটনা ঘটে, সেও এরকমের একটা ঘটনার শিকার হয় আর কি। তো জিনিসটা যেহেতু বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে আসে যে আমরা ভাবলাম যে কিছু একটা করা দরকার। তখন অথরিটির কাছ থেকেই পারমিশন নিয়ে আমরা ভাবলাম যে আমরা একটা অপারেশন পরিচালনা করব। তা আমার অধিনায়ক আমাদেরকে দায়িত্ব দিলেন যে তো একটা প্ল্যান করো, আমরা একদিন একটা সন্ধ্যার পরে অপারেশন করব, যে আমরা এইভাবে যাত্রীবেশে যাব, উঠবো একটা মাইক্রোবাসে, তো যদি ওখানে হাইজ্যাকাররা থাকে তা আমরা তাদেরকে ধরার চেষ্টা করব। তো সেই অনুযায়ী আমরা যেটা করলাম যে আমরা সেট আপ করার চেষ্টা করলাম যে আমাদের ধুবি কন্ট্রাক্টরের ছেলে ছিল, সে খুব নাদুস নাদুস মোটাসোটা ফর্সা টাইপের ছিল। তো তাকে আমরা দেখালাম যে বিদেশ থেকে আসছে, এরকমের একটা অবস্থা আর কি। তো তার গলায় মোটা সোনার চেনের মতো একটা কিছু দিলাম, হাতে দামি গোল্ডেন একটা ঘড়ি পরালাম, মোটা একটা ব্রিফকেস দিলাম হাতে, এবং তাকে আমরা শিখালাম যে সে ওই রকমের তার পাশে যে থাকবে, আমাদের একজন বারবারের ছেলেকে নিলাম, তার হাতে একটা ব্যাগ দিলাম। তো ওরা এমনভাবে কথা বলতে থাকবে যে এই কিছু সময় আগে ওরা বিদেশ থেকে আসছে, বা এরকমের কিছুদিন আগে বিদেশ থেকে আসছে, কেনাকাটা করতে থাকে, এখন গ্রামে যাচ্ছে, এই ধরনের একটা এনভায়রনমেন্টের অ্যারেঞ্জমেন্ট করলাম। আর আমরা সাথে গেলাম, আমি গেলাম, আমার অধিনায়ক গেলেন, আমাদের অফিস অফিসার এবং অন্যান্য অফিসাররা। তো সেই সাথে আমাদের সাথে একটা ব্যাকআপ টিম হিসাবে গোয়েন্দা বিভাগের অফিসাররাও ছিল, আমাদের গাড়িতেও ছিল, এবং গাড়ির বাইরেও বিভিন্ন জায়গায় ওদেরকে স্টেশন করা হলো, যাতে গাড়িটা আমরা যেখানেই থামাবো সো দ্যাট তারা ওখানে এসে আমাদেরকে সাপোর্ট দিতে পারে। তো এইভাবে আমরা একদিন সন্ধ্যার পরে গেলাম,
এই কাকুলির মোড়ে আমরা দাঁড়ালাম, চেয়ারম্যান বাড়ির কাছে দাঁড়ালাম যে একটা গাড়িতে উঠবো আমরা। তো আমরা আশেপাশে দাঁড়িয়ে আছি, ওই বারবার আর ধুপি ওরা কথা টথা বলতেছে। ঠিক একইভাবে দেখলাম যে কিছুক্ষণের মধ্যেই একটা সাদা রঙের মাইক্রোবাস চলে আসলো, এসে বললো কি এই টঙ্গি 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 ওঠেন ওঠেন ওঠেন। তা আমরা তাড়াহুড়া করে উঠলাম, টঙ্গি যাবো উঠে পড়লাম। তা আমি ইচ্ছা করি আমি এবং আমাদের অফিসার আগে উঠলাম, উঠে একদম মাইক্রোবাসের পিছনের সিটে বসে পড়লাম। আর আমাদের সাথে বসালাম, এক পাশে বসালাম ওই যে ধুপি কন্ট্রাক্টরের ছেলেকে, আরেক পাশে বসালাম বারবারটাকে। আর সামনের সিটের কর্নারে বসলেন আমার অধিনায়ক, এবং একজন অফিসার বসলেন ওনার একদম গেটের পাশে, আর একদম ড্রাইভারের সামনে যে সিট ওখানে বসালাম আরেকজন অফিসারকে। তো আমাদের সাথে সাথে আরও কিছু লোক উঠলো মাইক্রোবাসে, তার সাথে যখন ভরে গেল বাস ছেড়ে দিল। এটা ওই বড়ো মাইক্রোবাসগুলো আর কি, হাইয়েস্ট মাইক্রোবাস। তা আমরা যাচ্ছি, এই জিয়া কলোনি পার হতেই দেখলাম যে ওই ড্রাইভারের সিটের পাশ থেকে একজন ছেলে উঠে দাঁড়ালো, লম্বা মতো উঠে দাঁড়িয়ে হাতে তালি দিয়ে বলল যে এই কার কাছে কি আছে সব বের কর। এইভাবে তুই তো কারি করে যে সব বের কর, দে টাকা পয়সা দে, ইয়ে দে, মানি ব্যাগ বের করে। সেই তো এর মধ্যে ওদের যে আরও 2-3 জন ছিল, তারা ওই শুরুতেই আমাদের ধুপি কন্ট্রাক্টরের যে ছেলেটা ওর ব্যাগটা নিয়ে নিল, গলার চেন টান দিয়ে নিয়ে নিল, হাতে থেকে ঘড়ি নিয়ে নিল। আর ওই পাশে যে বারবার বসা ছিল তার হাতে ব্যাগ, সে ব্যাগ খুব শক্ত করে ধরে, এমন একটা যে ব্যাগের মধ্যে অনেক দামি কিছু আছে, ওই ব্যাগটাও আরেকজন টান দিয়ে নিল, নিয়ে সামনে দিয়ে দিচ্ছে। ওদের অন্যান্য যে লোক তারা নিয়ে নিচ্ছে আর কি। তখন আমার পালা, আমাকে বলে এই তোর মানি ব্যাগ দে। তা আমি বলছি কিসের মানি ব্যাগ? এরকম আমি একটু ইচ্ছা করে কনভারসেশন চালাতে চাইলাম, একটু সময় নিতে চাইলাম আর কি, বোঝার জন্য যে কয়জন আছে, তারা কি আছে বোঝার জন্য। আর বাই দিস টাইম বলে রাখি যে আমাদের অপারেশনটা এইভাবে প্ল্যান করা হয়েছিল যে আমরা গাড়িতে উঠবো, আমাদের সবার কাছে আর্মস আছে, লোডেড আর্মস, কিন্তু যদি প্রথম গুলিটা করবেন আমাদের অধিনায়ক, উনি যতক্ষণ পর্যন্ত গুলি না করবেন আমরা কেউ আমাদের অস্ত্র ব্যবহার করব না, মানে গুলি করব না, অন্য কিছু করতে পারি, আর পরিস্থিতি যাই হোক। আর উনি যদি গুলি করেন তারপরে আমরা প্রয়োজন অনুযায়ী যা হয় ব্যবস্থা করব। তো এখন যখন আমি দিচ্ছিলাম না, তখন ওই লোক আমার কলার টেনে ধরে বারবার বলতেছে এই তোর মানি ব্যাগ দে, এই দে। তা আমাদের অফিসারকেও 2টা থাপ্পড় দিয়ে বলতেছে এই তোর মানি ব্যাগ দে, বের কর। এইরকম একটা অবস্থা। তখন আমরা চিন্তা করছি এখনও অধিনায়ক কিছু করতেছে না কেন। তো ওনার দিকে বারবার আমি লক্ষ্য করার চেষ্টা করলাম যে কেন দেরি হচ্ছে। তো যাই হোক, বিষয়টা এরকম, এখনই বলি, আসলে এক্সাইটমেন্টটা এমনই ছিল যে হি ওয়াজ সোয়েটিং। তো ঘেমে হাত ভিজে যাওয়াতে পিস্তল যে কক করবে সেটা উনি করতে পারছিলেন না, বারবার স্লিপ করতে যাচ্ছিল আর কি। তো স্লিপ করাতে উনি কক করতে পারছেন, দেরি হচ্ছিল আর কি। যাই হোক, এই পর্যায়ে যখন দেরি হচ্ছে, আমরা দিচ্ছি না, আমাদের যে অফিসারটা সামনের সিটে ছিল সেও দিচ্ছে না, মানিব্যাগ দিচ্ছে না, ধাক্কাধাক্কি হচ্ছে। তখন ড্রাইভার বলতেছে এই বাইর কর, তোরা সব বাইর কর, এখন গাড়ি করবো, এই ধরনের কিছু কনভারসেশন চলতেছে আর কি। এবং ড্রাইভার গাড়িটাকে খুব রাফ ড্রাইভিং, খুব ডেঞ্জারাসলি ড্রাইভ করতেছে আর কি। মানে ড্রাইভার, ওই যে লম্বা লোকটা, এবং সামনের দিকে একটা লোক বসা ছিল দাড়িওয়ালা, একটু এজেড লোক, সে ছিল রিং লিডার। এইরকমের ওরা মোট 5-6 জন ওখানে ওরা গাড়ির মধ্যে ছিল, যারা সবাই আমাদের কাছে নেওয়ার চেষ্টা করতেছিল আর কি। যখন এই পর্যায়ে আমি দেখলাম যে আমার অধিনায়ক কোনো কারণে দেরি, আমি তো জানি না তখন যে ওনার হাত ঘেমে গেছে, দেরি করতেছেন, আমি তখন আমার পিস্তলটা বের করলাম, বের করে যে আমার যে কলার ধরে টেনেছিল ওর মুখের কাছে পিস্তল ধরলাম। ধরে আমি কিন্তু কোনো শব্দ করি নাই, কিছুই বলি নাই, শুধু পিস্তলটা দেখালাম ওকে। এবং আমার জীবনের একটা বড় অভিজ্ঞতা হলো এই যে পিস্তল দেখা মাত্র একটা লোক যে অজ্ঞান হয়ে যেতে পারে আর কি। তো একদম দাঁড়ানো, আমার মতো লম্বা, 6 ফুট লম্বা একটা মানুষ, বিশাল সুস্বাস্থ্যের ইয়াং ছেলে, আমার চেয়েও কম বয়সী, একদম 1 সেকেন্ডে আমি দেখলাম যে
সে অবাক হয়ে আমার পিস্তলের দিয়ে তাকালো, তারপর অজ্ঞান হয়ে গেল আর কি। অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, যখন পড়ে যাচ্ছে আমি তাকে ধরার চেষ্টা করলাম আর কি, কিন্তু যাই হোক পড়ে গেছে। এই অবস্থায় আমার অধিনায়ক দেখলাম যে হ্যাঁ, হি রিয়াক্টেড। উনি প্রথম গুলিটা করলেন ড্রাইভারের পেটে, সেকেন্ড গুলি করলেন সামনের সিটে, যে তাদের একজন লোক বসা ছিল, যে আমাদের যে অফিসার যে ছিল তার কলার চেপে যে ধরছিল, তার কাছ থেকে মানে তার দিকে একটা গুলি করেন, সেকেন্ড গুলিটা। আর থার্ড গুলি যখন উনি করতে যাচ্ছেন তখন অলরেডি স্লাইডিং ডোর অলরেডি একজন খুলে ফেলছে, খুলে সে নেমে যাচ্ছিল, তাকে গুলি করে। সে গুলি খেয়েই নেমে পড়ে যায় আর কি, রাস্তায় পড়ে যায় আর কি। তো যেহেতু স্লাইডিং ডোর খুলে গেছে, তখন যে আমাকে যে ধরছিল, যে অজ্ঞান হয়ে গেছে, সে দেখে আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যে সেও এই চলন্ত গাড়ির মধ্যে চলে যাচ্ছে, আর ড্রাইভার গুলি খেয়ে সে আরও বেশি গাড়ি এদিক এদিক করে চালাচ্ছে আর কি। তা আমি প্রথমে ওকে ধরার চেষ্টা করলাম, যে দেখি লোকটা ধরি, আদারওয়াইজ মারা যাবে পড়ে গেলে। হাই স্পিডে গাড়ি চলতেছে আর কি, ওই সময়টা গাড়িটা বিশ্ব রোডের কাছাকাছি চলে গেছে, যাচ্ছে। তো আমি ধরতে পারলাম না, আমার হাত স্লিপ করে ও রাস্তায় ও পড়ে গেল। এই পর্যায়ে আমি দেখলাম যে অ্যাক্সিডেন্ট হবে, আমরা সবাই মারা যাব। যেইভাবে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমি জাম করে স্টিয়ারিং ধরার চেষ্টা করলাম। স্টিয়ারিংটা ধরে, ড্রাইভারের কিন্তু সেন্স তখন ফুল সেন্স আছে, বিকজ সে গুলি খেয়েছিল পেটে। তার পেটে গুলি খাওয়াতে রক্ত পড়তে বেরোচ্ছিল, কিন্তু তার সেন্স ফুল সেন্স আছে। আমি তাকে ধমকাচ্ছিলাম যে গাড়ি থামা, গাড়ি থামা, ব্রেক ধরো, ব্রেক ধরো। তো প্রথমে কিছু সময় সে না শুনলেও পরে সে বুঝতে পারে যে গাড়ি থামাতে হবে, বাট আই ওয়াজ হোল্ডিং দি স্টিয়ারিং। তো এই পর্যায়ে আমরা বিশ্ব রোড ক্রস করে কুড়িল যে পুলিশ ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়ির কাছাকাছি চলে গেছি। ওখানে যেয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে গাড়িটা দাঁড়ায় যায়। দাঁড়ায় যাওয়ার পরে গাড়িতে আরও যে ওদের যে দুজন লোক ছিল, তারা লাফ দিয়ে নেমে দৌড় শুরু করে। আমিও লাফ দিয়ে গাড়িতে নেমে দৌড়ে, আমি শুধু আমার অফিসারকে বললাম যে ড্রাইভারকে ধরো, আর আমাদের জিনিসগুলি দেখো কী আছে, আর যেগুলি রাস্তায় পড়ে গেছে তাদেরকে কালেক্ট করো তুমি, আমি এদেরকে পিছনে যাচ্ছি। তো আমার সাথে আরেকজন অফিসার নিয়ে আমরা দৌড়ায় যাচ্ছি ওই দুজনকে ধরার জন্যে। তো বেশি দূর দৌড়াতে হলো না, কারণ ওরা ফিজিক্যালি অতটা ফিট ছিল না, বা নার্ভাস হয়ে যাওয়াতে দৌড়াতে পারতেছিল না। কিছু দূর ধরে যে রাস্তায় পড়ে যায়, আমি তাকে কলার চেপে ধরে, পিস্তল ধরে, যে মুভ করবি না, এরকম ধমকাচ্ছিলাম আর কি। যাই হোক, টু সাম এক্সটেন্ট এই ধরনের কনভারসেশন হচ্ছে, এক্স্যাক্টলি আমি বলতে পারবো না যে কী ধরনের কনভারসেশন হচ্ছে। যাই মুভ করবি না, মুভ করি না, পিস্তল ধরে রাখছি। এর মধ্যে হঠাৎ করে দেখি কি, আমার ডান পাশে একটা শর্ট গানের ব্যারেল দেখা যাচ্ছে। এখানে ধরে কেউ একজন আমাকে চিৎকার করতেছে, এই নড়বি না, গুলি করে দেবো, গুলি করব। তো আমি সাথে সাথেই ফ্রিজ হয়ে গেলাম, পিস্তলটা চোখের সামনে রাখলাম, রেখে আমি খুব আস্তে ধীরে আমি ওই উপর দিকে তাকালাম। দেখি যে পুলিশের ইউনিফর্ম পরা দেখা যায়, একটা লোক একটা শর্ট গান ধরে আসতে। আমি বললাম যে আমি একজন আর্মি অফিসার, এটা আমাদের একটা বিশেষ অপারেশন হচ্ছে। এর মধ্যেই আমাদের অফিসার দেখলাম দৌড়ে চলে আসছে, সে চিৎকার করে বলছে, এই না, আমাদের অফিসার, আমাদের অফিসার, সরে যান, সরে যান, গুলি করবেন না। তো পুলিশ যাই হোক সরে গেল। তো আমরা এইভাবে আস্তে 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 সবাইকে ধরি। তো এর মধ্যে আমরা 5 জনকে ধরতে পারি। 3 জন গুলি খাওয়া ইনজিউর্ড, অলরেডি বুলেট ইনজিউর্ড, আর 2 জনকে আমরা ধরি আর কি। 5 জন, সম্ভবত 1 জন পালিয়ে গিয়েছিল আর কি, যাকে আমরা ধরতে পারি নাই, 6th ম্যান। তা আমরা পুলিশকে দিলাম, ওই কুড়িল ফাঁড়িতেই ওদেরকে সবাইকে হ্যান্ডওভার করলাম জরুরিভাবে। যারা গুলি খেয়েছিল তাদের অবস্থা খুবই খারাপ ছিল। তো আমরা বললাম যে জরুরি ভিত্তিতে এদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করে মেডিকেল কলেজে পাঠান, আর এটার মামলাটা ব্যবস্থা করেন আর কি। যাই হোক, এটা একটা আলাদা ওই ব্যাপারটা, তাদের ট্রিটমেন্ট, স্পেশাল ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছিল অনেক কিছু। বাট আমি যেটা বলবো যে এই ঘটনার পরে আমি আরও 1 বছরের বেশি সময় আর্মি এমপিতে টুআইসি ছিলাম, 2003 সাল পর্যন্ত। কিন্তু তারপরে এই ঘটনার পরে আর কখনোই আমরা শুনি নাই যে এয়ারপোর্ট রোডে এই ধরনের কোনো ধরনের হাইজ্যাকিং হয়েছে বা কিছু।
মানে এই ঘটনাটা এতটাই ওই সময়টায় নাড়া দিয়েছিল, মানে বিভিন্ন পেপারে বা ডিসকাশনে এতটাই আলোচনা হয়েছিল যে মানে এটার একটা মানে পজিটিভ ইম্প্যাক্ট ছিল আর কি, যাতে করে ওই হাইজ্যাকাররা ভয় পেয়ে গেছিল যে নেক্সট টাইম এরকমের একটা কভার্ড অপারেশন হতে পারে, সো যে কোনো সময় কেউ ধরা পড়বে আর কি। তো এই ঘটনার পরে আমাদের এয়ারপোর্ট রোডে এই ধরনের কোনো ঘটনা আর ঘটেনি আর কি। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মেলাঘরের নামটা সবসময় আসে। টু সেক্টর হেডকোয়ার্টার প্লাস ঢাকা কেন্দ্রিক যত অপারেশন সম্মুখীন হচ্ছিল, গেরিলা ট্রেনিং ক্যাম্প ছিল একটা বড়, ওখানে তো আমি জয়েন করলাম। পুরা মে মাসটা ওখানে ট্রেনিং চলছে, গেরিলারা আসছে, বয়স্ক বিভিন্ন শ্রেণী পেশার গ্রামের ছেলে, এবং প্রতিদিন সকাল বিকাল ওখানে ট্রেনিং হতো, গেরিলা ট্রেনিং মেনলি অল টাইপ অফ ওয়েপন, এক্সপ্লোসিভ এগুলি। তো ওখানে নানা ধরনের ছেলেরা আসতো, প্লাটুনে ভাগ করা ছিল। এখানে নাম করা আমি কয়েকজনের নাম বলতে পারি, যেরকম সাদেক হোসেন খোকা, ফিল্মের নায়ক ছিল জসিম, তারপরে ক্র্যাক প্লাটুনের নাম আমরা শুনেছি আবুল আলম, নাসিরুদ্দিন ইউসুফ, ইন্টারন্যাশনাল নাম করা পেইন্টার শাহাবুদ্দিন, এরকম অনেক চরিত্র ওখানে আসছে। তো সেখানে যখন ট্রেনিং হচ্ছিল, তো যেহেতু গ্রামে গঞ্জের আমরা আসতো, আমরা যেহেতু ইউনিভার্সিটির ছাত্র, আমাদের একটু অন্য যারা ইয়াং ছিল তুলনামূলকভাবে, তখন আমার বয়স ছিল 20, ওরা একটু অনার করতো। তো এর মধ্যে আমাদের প্রাক্তন একটা ছেলে ছিল, আমাকে খুব মানে চোখে পড়েছে, তার নাম রফিক, নামটা এই হয়তো রফিকই। তো একটা বেটে খাটো গাট্টা গুট্টা মাল খোঁজা মেরে লুঙ্গি পরে থাকতো, অনেক সময় খালি হয়ে থাকতো, অনেক সময় স্যান্ডো গেঞ্জি। তো ওখানে খুব প্রাণবন্ত ছিল, সে খুব কষ্ট হার্ড ওয়ার্ক করতে পারতো। আর আমাদের তো খাওয়া দাওয়া পানি এগুলি খুব সীমিত সংখ্যায় ছিল, পরিমাণে ছিল। তো ওখানে আবার ওই টিলা জঙ্গল এলাকা, তো ওখানে কাঁঠাল গাছ হতো খুব। তো সে মাঝে মাঝেই মাথায় মাথায় করে ওই কাঁঠাল নিয়ে আসতো বড়, চিৎকার করে হুলস্থুল করে সবাইকে দিয়ে খাওয়াতো। এবং এর মধ্যে ট্রেনিং চলতে চলতে সিদ্ধান্ত হলো যে বাংলাদেশ আর্মির জন্য অফিসার ট্রেনিং হবে। তো এই 11টা সেক্টর থেকে বিভিন্ন মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের থেকে সিলেকশন হলো, আমাদের ক্যাম্প থেকে মেলাঘর থেকে হলো প্রথমে 21 জন, পরে কাটছাট করে হলো 17 জন। এবং এই 17 জনকে রেডি থাকতে বললো আমরা এই ধরো জুনের শেষের দিকে, যে মাঝামাঝি সময় যে রেডি থাকতে, যে কোনো সময় ডাক পড়ো। কোথায় ট্রেনিং, কোথায় কীভাবে আমরা কিছুই জানতাম না তখন, বাট অফিসার ট্রেনিং হবে। এবং একদিন নোটিশ আসলো যে এখনই যেতে হবে দুপুরবেলা। একটা ইন্ডিয়ান আর্মি ট্রাক আসলো, আমরা 14 জন উঠলাম, 16 জন উঠলাম, আর একজন তখন ভিতরে অপারেশনে দিয়ে আমাদের বললো আগরতলা যেতে হবে। তো ওই রফিক ছেলেটা খুব আমার সাথে খুব ঘনিষ্ঠ হয়ে গেল, ছেলেটা খুব প্রাণবন্ত ছিল, খালি অপারেশনে যেতে চাই কিছু সুযোগ পেলে। তো আমার ব্যাগটা ওই কিছুই না ব্যাগে, সেইটা মাথায় করে টেনে নিয়ে ওই 3 টন ট্র্যাক পর্যন্ত আসলে এসে বললো, ভাইজান আপনি যখন ফেরত আসবেন আমারে কিন্তু সাথে নিয়েন। আমি বললাম হ্যাঁ অবশ্যই। ও একগাল হাসি দিয়ে আমাদের বিদায় দিল। তারপরে তো আমরা ট্রেনিং করে চলে আসলাম। ওর কথা আমি এই জন্য আনছি যে এরকমই ছেলেরা, প্রাণবন্ত ছেলেরা যুদ্ধে আসছিল, যারা জীবনের মায়া না করে। পরে যখন আমি কমিশন পে অফিসার হয়ে আসলাম, নভেম্বরের প্রথম দিকে আসলাম, এই 2 নম্বর সেক্টরের আন্ডারে 4 ইস্ট বেঙ্গল, ওইখানে একজন কোম্পানি কমান্ডার হিসাবে আসলাম। এবং আমি এসে শুনলাম রফিকের কথা, অনেকের কথা জিজ্ঞেস করছিলাম ওদের কাছে, কারণ এরাই আবার গিয়ে এই ব্যাটালিয়নগুলিতে জয়েন করছিল গেরিলারা সৈনিক হিসাবে। তখন একজন রফিকের কথা বলল যে এই রফিক তো স্যার আমাদের এই কোম্পানিতে ছিল এবং খুব সব সময় সে অপারেশনে যেতে যেত, সবসময় অ্যাক্টিভ, ওর থামিয়ে রাখা যেত না, এবং খুব সাহসী ছিল। কিন্তু একদিন ওই পাকিস্তানিদের যে মাইন পাতা ছিল, ওইখানে একটা অপারেশন যেতে গেলে মাইনে ব্লাস্ট হয়ে সে মারা গেল আমি আসার আগে। কিন্তু এটা আমাকে খুব কষ্ট দিয়েছে এই জন্য যে তার চেহারাটা আজও আমার চোখের সামনে ভাসে। দুঃখ আমার এই জন্যে যে সে কিন্তু জেনে গেল না দেশটা স্বাধীন হলো, যার জন্য সে জীবনটা বাজি রেখে আসছিল, তার পক্ষে কিন্তু জানা হলো না দেশটা কেমন ছিল, কবে স্বাধীন হলো। যদি ওপর থেকে সে দেখতে পায়, হয়তো এখন দেখবে বাংলাদেশ।